অপূর্ণ ভালোবাসা। রশ্মি কৌশিককে পাগলের মতন ভালোবাসত, কিন্তু কৌশিক রশ্মিকে অতটা ভালোবাসত না। রশ্মি, আমি বুঝেছি যে তুমি আমার প্রথম ভালোবাসা, কিন্তু আমার ভালোবাসা তো চিত্রা ছিল, আর সে এখন আমার কাছে ফিরে এসেছে। এখন আমি তোমাকে ছেড়ে তার কাছে যেতে চাই, আমাকে যেতে দাও। না, আমি আমার লাভ স্টোরি মাঝপথে ছাড়তে পারবো না। এটা পুরো হতেই হবে। আমার বেঁচে থাকতে যদি সম্ভব না হয়, তবে মরার পরই হোক। রশ্মি, এইটা তুমি কি করছো? কৌশিক কিছু বুঝতো তার আগেই রশ্মি ব্লেড দিয়ে কৌশিকের হাতে বার করে দিল, আরও শিরা কেটে দেয়। আর কিছুক্ষণ পর ও ব্লেড দিয়ে নিজের হাতে শিরাও কেটে ফেলল। কৌশিকের আঘাতটা গভীর ছিল না, শুধু ব্লিডিং হচ্ছিল, কিন্তু রশ্মি কখন মাটিতে পড়ে গিয়েছিল। আর কৌশিকও রশ্মির কাছে পড়ে যায়। এই গল্পটা এখানেই শেষ হয় না, বরং এখান থেকে শুরু হয়। গল্পটা পুনার। কৌশিক আর রশ্মি একই কলেজে পড়ত, আর সেকেন্ড ইয়ার থেকে পরস্পরকে ভালোবাসতে শুরু করলো। রশ্মি কৌশিকের দ্বিতীয় গার্লফ্রেন্ড ছিল, কিন্তু রশ্মির জন্য কৌশিক ওর প্রথম প্রেম ছিল, যাকে ও মরার পরেও ছাড়তে চাইছিল না। আর তাই হলো, কৌশিকের প্রথম ভালোবাসা চিত্রা ওর কাছে আবার ফিরে এলো। আর কৌশিক রশ্মিকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রশ্মি তো কৌশিকের সাথে বাঁচা মরার স্বপ্ন দেখেছিল। ও কৌশিককে আর নিজেকে শিরা কেটে মারার চেষ্টা করছিল। কৌশিক, কৌশিক ওঠো, চোখ খুলো কৌশিক। কৌশিক যখন চোখ খুলল, দেখল ও হসপিটালে ছিল। অনেক সময়ের পরে জ্ঞানে ফিরেছিল। কৌশিক, আমি তোমার চিত্রা। আরে দেখো আমায়। রশ্মি কেমন আছে? এই বিষয়ে চিত্রা কিছু বলতো তার আগে কৌশিকের পরিবার পরিজন ওর সাথে দেখা করতে আসে। মাঝ রাত কেটে গেছিল। কৌশিক নিজের বেডে শুয়েছিল আর রেশমির বিষয়ে ভাবতে থাকে। আর তখনই সে দেখল রেশমি ওর কাছে আসছে। কৌশিক রেশমিকে দেখে খুশি হয়ে গেল আর বেডে বসে পড়ল। সরি কৌশিক, আমি তোমায় যে কোনো উপায়ে নিজের করতে চাইছিলাম, তাই। এর আগে রশ্মি কিছু বলতেই পারল না। ইটস ওকে রশ্মি, আমি জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই তুমি যা করেছো তাতে আমি মাইন্ড করিনি। খারাপ যদি লেগেছিল না, তাহলে এখনো খারাপ লাগা কথা না। রশ্মি, এইটা তুমি কি বলছো? রশ্মি জোরে জোরে হাসতে শুরু করে, আর হাসতে হাসতে ভয়ানক ডাইনিতে পরিণত হয়ে যায়। ওর হাতে রক্তাক্ত একটা ব্লেড ছিল। ব্লেডটা কৌশিকের দিকে এগিয়ে রশ্মি জোরে জোরে হাসতে থাকে। রশ্মি না, রশ্মি না, প্লিজ রশ্মি। আমার সাথে চলো কৌশিক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে সাথে করে নিয়ে যাব। না রশ্মি, রশ্মি না। কৌশিক নিজের চোখ বন্ধ করে দিল, আরো চেঁচাতে থাকলো। কৌশিক, কৌশিক সামলাও নিজেকে, রেশমি মরে গেছে। কৌশিক, রেশমি মরে গেছে। কৌশিক চোখ খুলল, আর সামনে রশ্মি নয় চিত্রা ছিল। বারবার একই কথা বলে যাচ্ছিল, রশ্মি মরে গেছে কৌশিক, ওর সৎকার পর্যন্ত হয়ে গেছে। ভয় পেও না কৌশিক, ভয় পেও না, সামলাও নিজেকে। কৌশিক, তুমি নিজেকে সামলাও। কৌশিক কাঁদতে শুরু করলো আর চিত্রাকে জড়িয়ে ধরল। এই ঘটনা কৌশিকের সাথে প্রত্যেক রাতে ঘটতে থাকে। কৌশিকের একলা হওয়ার সুযোগ নিয়ে রশ্মির ভূত প্রতিদিন ব্লেড নিয়ে ওর কাছে আসতে থাকে আর ওকে প্রাণে মারার চেষ্টা করতে থাকে। কৌশিক, কৌশিক আমার সাথে চলো, আমি একলা যাব না কৌশিক, তুমিও আমার সঙ্গে চলো। কিন্তু রশ্মির কিছু করার আগেই চিত্রা পৌঁছে যায়, আর তারপর রশ্মির ভূত উধাও হয়ে যায়। কৌশিক কিছু বুঝতে পারছিল না, ওটা ওর মনের ভুল না সত্যিকারের রশ্মির আত্মা যে ওকে মারতে চায়। কৌশিক ডক্টরের সঙ্গে কথা বলে, আর ডক্টর বলে, দেখুন, মেডিসিন আর মানসিকভাবে ক্লান্ত হওয়ার কারণে আপনি ভুল ভাবছেন। কিন্তু কৌশিক কোনো রিস্ক নিতে চাইছিল না। ও চিত্রাকে নিজের কাছে থাকতে বলল। চিত্রা বলল, আমি তো থাকতে পারবো না কৌশিক, আমার আরো অন্য কাজ আছে। আর তোমার ভয় পাওয়ার প্রয়োজন নেই, তোমার আত্মীয় স্বজন তো আছে এখানে। আর ডোন্ট ওয়ারি, ডিসচার্জ হওয়ার পরে আমি তোমায় বাড়ি নিয়ে যাব।
কাজ? এমন কি কাজ আবার যেটা আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? কিন্তু চিত্রা কিছু উত্তর না দিয়েই বেরিয়ে চলে গেল। এমন করে দিন পেরিয়ে গেল। আর একদিন কৌশিক হসপিটাল থেকে ডিসচার্জ পেল। চিত্রা কৌশিককে কারে বসালো আর বেরিয়ে পড়ল। কৌশিক নোটিস করল যে কার শহর ছেড়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। চিত্রা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মারার জন্য। এর আগে কৌশিক কিছু বলতো, চিত্রা হাসা আরম্ভ করলো আর হাসতে হাসতে ভয়ঙ্কর ভূতনি হয়ে গেল। কৌশিক বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছিল। এইটা এইটা আমি কি দেখছি? তুমি আমার ভূত দেখছো কৌশিক। আমি মরে গেছি। আমিও রেশমির মতো তোমায় নিয়ে যেতে চাই কৌশিক। তো রশ্মি, সে কোথায়? তখনই পেছনের সিট থেকে আওয়াজ আসে, আমি এখানে আছি কৌশিক। কৌশিক পেছনে দেখে, পেছনে রেশমির ভূত বসে হাসছিল। সেদিন যখন রেশমি তোমায় আর নিজেকে ব্লেড মারছিল, তখন আমি পেছনে লুকিয়ে তোমাদের দুজনকে দেখছিলাম। তোমরা দুজনে মাটিতে পড়ে গিয়েছিলে। আমি ভাবলাম তোমরা দুজনে মরে গেছো। রেশমি তোমাকে মেরে নিজের করে নিয়েছে। এটা আমি সহ্য করতে পেরেছিলাম না। রেশমির থেকে তোমায় কেড়ে নেওয়ার জন্য সেই ব্লেডটা তুলে নিজেরও শিরা কেটে ফেলি। কিন্তু আফসোস, রশ্মি আর আমি তো সেখানেই মরে গেছিলাম। কিন্তু তুমি মরলে না, শুধু অজ্ঞান হয়ে গিয়েছিলে। তোমাকে হসপিটালে আনা হয় আর তুমি বেঁচে গেলে। আমি তোমায় মারার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু চিত্রার জন্য পারলাম না। শেষে আমাকে চিত্রার সাথে একটা ডিল করতে হয়। কোন ডিল? যে নিজেদের ঝগড়া শেষ করে তোমাকে একসাথে মারবো, আর তোমাকে মারার পর সিদ্ধান্ত নেব যে কে তোমার ভালোবাসা পাবে আর কার ভালোবাসা মরার পরও অপূর্ণ রয়ে যাবে। এইসব শুনে কৌশিকের মাথা ঘুরে গেল। ও জোরে জোরে চেঁচাতে থাকলো, আমার মরার নেই, আমাকে প্লিজ মেরো না। আমার মরার নেই, আমাকে প্লিজ মেরো না। কিন্তু কৌশিক বেশিক্ষণ চেঁচাতে পারল না। পাহাড় থেকে যেতে থাকা গাড়ি গভীর খাদে পড়ে গেল, আর গাড়ির সাথে সাথে কৌশিকও শেষ হয়ে গেল। রহস্য। আঁচল নিজের জোয়ান পাগল মেয়ে সানার সাথে পুনায় থাকত। অনেক বছর আগেই তার ডিভোর্স হয়ে গিয়ে থাকে, আর স্বামী নিখিল থেকে অনেক প্রপার্টি আর সানার সব অধিকার পেয়ে যায়। নিখিল সানাকে অনেক ভালোবাসত, কিন্তু কোর্টে আঁচলের কাছে সে টিকতে পারেনি, আর সানার সব অধিকার আঁচল পেয়ে যায়, আর নিখিল রেগে যায়। এই কথা 20 বছর পুরনো। আজ সানা 25 বছরের, কিন্তু ওর স্বভাব এখনো 5 বছরের সানার মতন। সানা রাত ভর কাঁদতে থাকে, কিংবা অকারণেই জোরে জোরে হাসতে থাকে। সানা, চুপ হয়ে যা মা, আমি তোর কাছেই আছি তো। এবার হাসিস না, এখন রাত হয়েছে, লোকেরা তোকে পাগল ভাববে। ভাবতে দাও, আমি তো এখন ছোট্ট আছি, আর ছোট বাচ্চারা পাগলই হয়। ছোট্ট বাচ্চারা পাগলামি না করলে কি বড়রা করবে? 25 বছরের নিজে জোয়ান মেয়ের এরম অবস্থা দেখে আঁচলের কান্না পেয়ে যায়। সানা ছোট থেকে এরম ছিল না। ছোটবেলায় ও খুব স্মার্ট ট্যালেন্টেড ছিল। একদিন আঁচলের সাথে দেখা করার জন্য ওর ইউএসের বন্ধু ইশিকা আসে। সানার অবস্থা দেখে ও বলে, ছোট্টবেলায় তো সানা এরম ছিল না, তবে হঠাৎ এইসব কি করে হলো? এইটা অনেক লম্বা কথা ইশিকা, বলো না, তোমার মনও একটু হালকা হয়ে যাবে। সানা তখন 5 বছরের ছিল। মা, আমি বোর হয়ে গিয়েছি, বাবার কাছে যাব। না, বোর হয়ে গেছো? তবে আমরা কিছুদিনের জন্য শহরের বাইরে ফার্ম হাউসে থাকবো, কিন্তু বাবার কাছে নয়। ইয়ে, আমরা ফার্ম হাউসে যাব। সানা ছুটে নিজের ঘরে চলে যায়, আর ও নিজের বাবা নিখিলকে ফোন করে।
বাবা বাবা, মা আমাকে নিয়ে ফার্ম হাউসে যাচ্ছে। পরের দিন আঁচল সানাকে গাড়ি করে ফার্ম হাউসে চলে যায়। ফার্ম হাউসে আসতেই ওকে নিখিলের ফোন আসে। হ্যালো, আমার মেয়ে বলল যে তুমি নাকি ফার্ম হাউসে এসেছো, কিন্তু এটা মনে থাকে জানো, আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। কি করবে তুমি? হ্যালো হ্যালো হ্যালো। আঁচল ভয় পেয়ে যায়, কারণ নিখিল কিছুই বা করতে পারে। আর সেটাই হলো। সেই রাত থেকে আঁচলের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ফার্ম হাউসের কেয়ারটেকার কিছু না বলেই গায়েব হয়ে যায়। মাঝরাতে আঁচল যখন সানার ঘরে আসে, তো ভেতর থেকে সানার হাসার আওয়াজ আসে। আমাকে ছেড়ে দাও। আরে বাবা, কাউকে বলবো না, আমাকে ছাড়ো। আঁচল জান্না দিয়ে ভেতরে দেখে তো অবাক হয়ে যায়। ভেতরে সানা এমন একটা মেয়ের সাথে খেলছিল যে দেখতে একেবারে সানার মতন ছিল। তুমি তো একেবারে আমার মতন দেখাও, কারণ আমিও সানা। এইরম বলে সেই মেয়েটা ভয়ানক রূপ নিয়ে নেয় আর ও সানার গলা টিপে দেয়। মা বাঁচাও, মা বাঁচাও। আঁচল ভয় পেয়ে যায় আর দরজা ভেঙে ভেতরে যায়। কিন্তু ভেতরে তার আর একটা ঝটকা লাগে। ভেতরে কোনো মেয়ে ছিল না, আর সানা নিজের বেডে খুব গভীর ঘুমে ঘুমিয়ে থাকে। সেই মেয়েটা কে ছিল? ফার্ম হাউস অনেকদিন ধরে বন্ধ ছিল, কোনো ভূতপ্রেতের মামলা নয় তো? কেয়ারটেকার বলতে পারতো, কিন্তু সেও তো গায়েব আছে। নিখিল সানার সাথে কোনো ধরনের জাদুটোনা তো করছে না, নাকি এটা শুধু আমার ভ্রম? আঁচল সানাকে তুলে নিজের ঘরে নিয়ে আসে আর সারাটা রাত সেই মেয়েটার বিষয়ে ভাবতে থাকে। পরের দিন মাঝরাতে আঁচলের হঠাৎ চোখ খুলে যায়। সানার ঘর থেকে কান্নার আওয়াজ আসতে থাকে, কিন্তু সানা তো ওর সঙ্গে ওর খাটেই ঘুমিয়ে থাকে। সানা, সানা এখানে আছে তো ওখানে কে আছে? আঁচল ছুটে সেই ঘরে যায়, তো সেখানেও একটা সানা খাটে বসে কাঁদতে থাকে। মা, মা, বাবার কথা খুব মনে পড়ছে, আমি বাবার কাছে যাব। আঁচল ছুটে নিজের ঘরে আসে। সানা চুপচাপ ঘুমিয়ে থাকে। আঁচল আবার সেই ঘরে যায়, তো সেখানে অন্য সানা থাকে। বাবা, বাবা, তুমি কোথায় আছো? কে তুমি? কে? আমার মেয়ের মতন কিভাবে দেখাচ্ছ? আঁচলের এই প্রশ্ন শুনে সেই মেয়েটা খুব ভয়ানক রূপ নিয়ে নেয়। আঁচল ভয় পেয়ে যায়। মা, আমি সানা আছি। তখনই আঁচলের ওর ঘর থেকে সানার চাচানোর আওয়াজ আসে। মা, মা বাঁচাও, মা বাঁচাও। যাও, গিয়ে আমাকে বাঁচাও, আমাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। আঁচল কিছু বুঝতে পারে না। ও ছুটে নিজের ঘরের দিকে যায়, কিন্তু বিছানায় সানা আর থাকে না। আঁচল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কি তখনই পেছন থেকে কেউ ওকে ঝট করে ধরে। আঁচল জোরে চেঁচিয়ে দেয়, মা ভয় পেয়ে গেল, মা ভয় পেয়ে গেল, মা ভয় পেয়ে গেল। আঁচল সানাকে তুলে নেয় আর ও আবার সেই ঘরে যায়, কিন্তু সেখানে কোনো মেয়ে ছিল না। এই মেয়েটা কোথায় গেল? আমি কোথায় যাব? আমি তো তোমার কাছে আছি। সেই রাতে আমার সাথে দুটি সানা খেলছিল, আর হঠাৎ করে একটি সানা গায়েব হয়ে যায়। আমি জানতেও পারিনি যে ও কোথায় চলে যায়। আমি যে সানাকে পাই সেই সানাকে নিয়েই সেই রাতে শহরে ফিরে আসি, আর তখন থেকেই সানার পাগলের মতন স্বভাব আরম্ভ হয়। হরিবল। তখনই সানা সেখানে আসে। আন্টি, মা বলে আমি বড় হয়ে গেছি, কিন্তু আমি তো এখনো ছোট আছি না। সানা, ভেতরে যাও মা, আমাকে আন্টির সঙ্গে কথা বলার আছে। সানা ভেতরে চলে যায়।
হরিবল সেটা নয় যেটা তুমি এখন পর্যন্ত শুনলে। হরিবল হলো সেটা যেটা আমি তোমাকে এখন বলবো। মানে, সেই রাতে ফার্ম হাউসে 2টি সানা ছিল। একটা আমার ঘরে শুয়েছিল আর অন্য ঘরের থেকে আমাকে ভয় পাওয়াচ্ছিল। আর হঠাৎ করে আমার ঘরে শুয়ে থাকা সানা গায়েব হয়ে যায়। জানো ওকে কে সরিয়েছিল? কে? কেয়ারটেকারের সাহায্য নিয়ে নিখিল ওকে গায়েব করেছিল। আর আজ সেই সানা নিখিলের সঙ্গে লন্ডনে আছে। ওই আমার আসল সানা। এই দেখ, দেখ ওর ফটো। আঁচল ইশিকাকে একটি ফটো দেখায় যেটাতে 25 বছরের সানা নিখিলের সঙ্গে স্ট্যাচু অফ লিবার্টির কাছে দাঁড়িয়েছিল। তবে এই সানাটা কে যাকে তুই নিয়ে এসেছিস আর যার সঙ্গে তুই 20 বছর ধরে আছিস? আমিও জানি না এই সানাটা কে যাকে আমি 20 বছর ধরে সামলাচ্ছি। এইটা শুনে ইশিকা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। প্যাসি আত্মা। বাবুজি, বাবুজি অনেক তেষ্টা পেয়েছে, জল দিয়ে দাও। রাতের অন্ধকারে নিস্তব্ধ রাস্তায় নিজের গ্রামের দিকে বেরিয়ে থাকা ভোলা বারবার পেছন থেকে এই আওয়াজটাই শুনতে পাচ্ছিল। জল চেয়ে থাকা সেই মেয়ে ওর পেছন করতে থাকে, তবুও ভোলা হাঁটতে থাকে। না তো সে পেছনে দেখে আর না তো সে মেয়ের সাথে কথা বলে। বাবুজি, বাবুজি অনেক তেষ্টা পেয়েছে, জল দিয়ে দাও। হাঁটতে হাঁটতে মেয়েটি ভোলার খুব কাছে চলে আসে। ভোলা কাঁপতে লাগে, ওর ঘাম বেরোতে লাগে। ঘামের এক এক ফোঁটা মাটিতে পড়তে থাকে, তবুও না থেমে পেছনে না দেখি অন্ধকারে ভোলা গ্রামের দিকে হাঁটতে থাকে। বাবুজি, বাবুজি জল দিয়ে দাও, জল দিয়ে দাও বাবুজি। যেমন যেমন ভোলা ওকে না দেখার ভান করে তেমন তেমন ওর আওয়াজ আরো ভয়ানক হতে থাকে আর ও অনেক কাছে চলে আসে। জল তেষ্টা পেয়েছে, জল চাই, জল তেষ্টা পেয়েছে বাবুজি, জল দিয়ে দাও বাবুজি, জল দাও। ভোলার সারাটা শরীর ঘামে ভিজে যায়, কারণ সেই মেয়েটা হাঁটতে হাঁটতে পেছন থেকে ভোলার পিঠে চেপে যায়। তবু ভোলা ওকে তলায় ফেলে না, ওর ওজন তুলে সামনে দিকে তাকিয়ে হাঁটতে থাকে। মেয়েটি ভোলার মাথা থেকে ঝরতে থাকা ঘামটা খেতে থাকে। পেছন থেকে জড়িয়ে থাকা মেয়েটির মুখটা যেই ভোলার দিকে এগোতে থাকে, ভোলা নিজের 2টি চোখ বন্ধ করে নেয় আর চুপচাপ হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে গ্রামে পৌঁছে যায় আর পেছন থেকে লটকে থাকা মেয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায়। ভোলা 1 মিনিট দাঁড়িয়ে নিশ্চিন্তে নিঃশ্বাস নেয় আর গ্রামে পালিয়ে যায়। এই গল্পটা হচ্ছে বীরসিংহপুরার একটি হাইওয়ের কাছে থাকা ছোট্ট আর শান্ত গ্রাম ছিল। বীরসিংহপুরা সত্যি অনেক শান্ত গ্রাম ছিল, খবরের কাগজ থেকে অনেক দূর। না লড়াই, না ঝগড়া, না চুরি। কিন্তু কিছুদিন ধরে বীরসিংহপুরা বারংবার খবরের কাগজে চর্চার বিষয় হয়ে উঠেছিল। খবর অনেক ভয়ানক ছিল। হাইওয়ে থেকে গ্রাম পর্যন্ত গিয়ে থাকা রাস্তায় বারংবার লাশ পাওয়া যাচ্ছিল। লাশগুলো কিন্তু সাধারণ ছিল না, ওটাকে এত নৃশংসভাবে মারা হয়েছিল যে তোদের চেনাটাও অসম্ভব হয়ে গিয়েছিল। মিডিয়ার প্রশ্নে পুলিশের শুধু একটাই উত্তর ছিল, দেখুন আমাদের এনকোয়ারি চলছে, খুব শিগগিরই খুনিকে ধরে ফেলবো, আমাদের শুধু একটু সময়টা দিন। কিন্তু এই ঘটনার বিষয়ে গ্রামবাসীরা যা বলে সেটা খুব ভয়ঙ্কর আর অবিশ্বাস্য ছিল। পুলিশ কোনো খুনিকে ধরতেই পারবে না, কারণ খুনি কোনো মানুষ নয়, সে এক আত্মা, ক্ষুধার্ত আত্মা, যে রাত্রেবেলা রোডের ধারে বসে সবাইকে জল চায়। যে কেউ ওর সঙ্গে কথা বলে সে ওই লোকটার দিকে দেখে তাকে ছিঁড়ে রক্ত খেয়ে নেয়। যে তাকে না দেখে সোজা চলতে থাকে সে তার গ্রাম অবধি পিছু করে, তারপরে কোথাও হারিয়ে যায়। সেই আত্মাটিকে এই গ্রামের কোনো মেয়ের? না, সে কোনো গ্রামবাসী নয়। কিছুদিন আগে প্রধানমশাই গ্রামের ধারে একটা মেয়েকে বসতে দেখেছিল। কে জানে কোথায় থেকে এসেছিল, জিজ্ঞেস করলে বলতো এমপি থেকে এসেছে। সবসময় রোডে থাকতো, পাগল ভেবে লোকে তাকে কিচ্ছু বলল না। কিন্তু 2 সপ্তাহ আগে কে জানে কোথাও উধায় হয়ে গেল।
সে উধাও হওয়ার পর থেকে এই 4টে লোকের মৃত্যু হয়ে গেছে। গায়েব হয়ে গেলে সে হত্যাকারী হলো কিভাবে, আর হঠাৎ সেই মেয়েটা আত্মা হলো কিভাবে? সে আগের থেকেই আত্মা ছিল, কিন্তু আমরা দেখেও না দেখার ভান করলাম। সে যদি আত্মা না হতো তাহলে এমপি থেকে এখানে কেন আসতো? মানলাম যে সে আত্মা, কিন্তু সে হত্যাটা করেছে তার প্রমাণ আছে তোমাদের কাছে? তার জীবিত প্রমাণ হলো এই অন্ধটা। এই বলতো। আগে আমি ছোটবেলার থেকে অন্ধ। বাস স্ট্যান্ডে গান বাজনা করে নিজের জীবিকাটা চালাই। আমি নিশ্চয়ই অন্ধ, কিন্তু আমার আগে পিছু যেই চলে আমি ঠিক বুঝতে পারি। সেই রাত্রে অন্ধকারে আমি বাস স্টপে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি ঠিক বুঝতে পারলাম যে আমার সামনে কোনো জানোয়ার মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সে কিন্তু কোনো জানোয়ার ছিল না, সে ক্ষুধার্ত আত্মাটাই ছিল। ঠিক আমার সামনেই কারো লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, কিন্তু আমার মনে হলো যে কোনো জানোয়ার হবে। আমি ভয় না পেয়ে তার পাশ কাটিয়ে যেতে শুরু করলাম। যেই আমি তাকে ক্রস করে গেলাম তখন সে উঠে গেল আর আমাকে বলল, বাবুজি জল দিয়ে দাও, বাবুজি জল তেষ্টা পেয়েছে, জল চাই। আমি বিপদ বুঝতে পারলাম, কিন্তু কিছু না বলে সোজা হাঁটতে থাকলাম। সে হয়তো জানতো না যে আমি অন্ধ। সে আমার পিছু ধরেই আসছিল আর আমার থেকে জল চাইছিল। বাবুজি তেষ্টা পেয়েছে, বাবুজি জল চাই। তার আওয়াজ আরো ভয়ঙ্কর হয়ে গেছিল। আমি বুঝে গেলাম যে নিশ্চয়ই কোনো ভূত প্রেতের ব্যাপার আছে। আমি ভয় না পেয়ে আগেই যাচ্ছিলাম। সে আমার পেছনে আসছিল। হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরলো, কিন্তু আমি তবুও হাঁটতে থাকি। তার মুখ থেকে আমি রক্তের গন্ধ পাচ্ছিলাম। বাবুজি তেষ্টা পেয়েছে, জল চাই। আমি কোনো উত্তর দিলাম না। সে আমার ঘাম চেটে চেটে নিজের তেষ্টা তৃপ্ত করছিল। তার সেই লম্বা লম্বা নখগুলো আমি নিজের ঘাড়ের উপরে বুঝতে পারছিলাম। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ হাঁটতে হাঁটতে আমি পড়ে যাই। তখন হয়তো সে বুঝতে পারলো যে আমি অন্ধ। তারপরে সে আমাকে বিরক্ত করলো না। সে শয্যা সেইখান থেকে চলে গেল। তারপরে আমি গ্রামে আসলাম, সকলকে বললাম, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করলো না। পরের দিন যখন সবাই সেই লাশটাকে দেখলো তখন বিশ্বাস করলো। আপনি এই কথাটা পুলিশকে জানিয়েছেন? বলেছিল, বারবার বলেছিল, কিন্তু সে আমাদের বিশ্বাস করলো না। সে বলল এই হত্যাগুলো হয়তো কোনো জন্তু করেছে কিংবা কোনো মেন্টাল। সেই আত্মাটা প্রত্যেক রাতে সেইখানেই বসে থাকে আর গ্রামের লোকেদের থেকে জল চায়। কিন্তু এখন কাউকে সে মারতে পারবে না, কারণ আমি সবাইকে বলেছি যে ওর সামনে অন্ধ আর বোবা কালা হয়ে চলো। সে কিচ্ছু করবে না, শুধু গ্রামবাসীদেরকে ভয় পাওয়াবে, তারপরে ছেড়ে দেবে। কিরে ভোলা, বল না। হ্যাঁ, এ ঠিক কথাই বলছে। আমি ভোলা। গতকাল রাত্রে দেরিতে আমি ফিরছিলাম। সে আমার থেকেও জল চাইলো, কিন্তু তার সামনে আমি বোবা কালা অন্ধ হওয়ার ড্রামা করলাম, তো সে আমাকে ছেড়ে দিল। তো এইটা ছিল বীরসিংহপুরার গল্প। পুলিশ প্রশাসন এই কথাটার বিশ্বাস করে না। গ্রামবাসীরা আবার কতদিন পর্যন্ত লুকিয়ে ঘরে বসে থাকবে? ওদের প্রত্যেক রাতে সেই তৃষ্ণার্ত আত্মার সাথে দেখা হচ্ছে, আর ওর থেকে বাঁচার জন্য প্রত্যেক রাত কেউ না কেউ বোবা কালা কিংবা অন্ধ হওয়ার নাটক করছে। আর সেই রক্তের তৃষ্ণার্ত আত্মা বারবার সেই কথাই বলতে থাকে, বাবুজি তেষ্টা পেয়েছে, জল দাও, বাবুজি জল দাও, তেষ্টা পেয়েছে।